গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ তৃতীয় পর্ব। পেবু মশার ছুতোয় নিজের গালে নিজে চড়াচ্ছে, নিজের কান নিজে মুলছে এবং নেহাত মাটিতে শতবর্ষের ধুলো বলে নাক খসতে নাকে খত দিতে না পারায় মনে মনে সেটা দিচ্ছে শতবার। ভরসা বলতে, আশ্রয় বলতে ভাঙা এই তক্তপোষটা, সেটাকে প্রবোধ ফুঁ দিয়ে দিয়ে আলতো করে কোঁচার আগার ঝাপটা মেরে বসবার যোগ্য করে নিয়েছে। সুবর্ণলতাকে নিয়ে যদি দুদণ্ড বসতে হয় এখানে বিরহ জ্বালা মেটাতে, চৌকির ক্যাচ ক্যাচ শব্দটা নিয়ে না মুশকিলে পড়তে হয়, এই ভাবনাতেই কাতর ছিল প্রথম দিকে। ক্রমশ সেটা চলে গেছে। এখন শুধু ভাবনা সুবর্ণ এলে কি কি কটু কথায় মনের ঝাল মেটাবে। কি ভেবেছে সে নিজেকে? মহারানী? তাই তীর্থের কাকের মতন, রাস্তার হ্যাংলা কুকুরের মতন হাপিত্তেশ করে বসে আছে প্রবোধ, যে নাকি সুবর্ণর স্বামী, জগতের সেরা গুরুজন। জাপান থেকে চিরুনি আসে, তাতে পর্যন্ত লেখা থাকে পতি পরম গুরু। তার মানে তাদের দেশের মেয়েরাও এই উপদেশ শিরোধার্য করে। আর সুবর্ণ হিন্দুর মেয়ে হয়ে, বাঙালির মেয়ে হয়ে এই কষ্টটা দিচ্ছে স্বামীকে। প্রবোধ পারে না অমন পরিবারকে ত্যাগ করে দিতে? একবার যদি মায়ের কাছে মুখের কথাটি খসায় প্রবোধ, যদি বলে তোমার মেজ বউ তোমারই থাক মা, আমার দরকার নেই, আমার জন্যে চিমটে আছে, লোটা আছে, গেড়িমাটি আছে, মা দূর দূর করে বিদায় করে দেবে না অমন অলক্ষী বউকে? আর ছেলেকে ঘরবাসী করতে নতুন করে মেয়ে দেখে বিয়ে দেবে না? ভেবে দেখে না এসব গণবিনী দেমা কি? নাকি প্রবোধের আর বউ জুটবে না? পুরুষ বেটা ছেলে, আজ তো চারখানা হাত পা আছে, তার আবার বউয়ের অভাব, ত্যাগ দিতেই বা ছুতোর অভাব কি? মস্ত ছুতো তো রয়েইছে। মার নামে বদনাম তুললেই তো চুকে গেল। এতদিন ত্যাগ করা হয়নি কেন? জানতাম না, ভেতরের কথা জানতাম না, ব্যাস। অদৃশ্য সেই অপরাধিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে যথেষ্ট লাঞ্ছনা করতে থাকে প্রবোধ, যথেচ্ছ কটুকাটব্য। করবে না কি করে? মশার কামড়ে চাকা চাকা হয়ে গেল না সর্বাঙ্গ? ঘামতে ঘামতে লোনা হয়ে গেল না দেহটা? এত জিনিস আছে ঘরে, এত জঞ্জাল, একখানা ভাঙা হাত পাখা নেই, যেটা থাকলে নাকি প্রাণটা এমন ঠোঁটের আগায় আসতো না, আর হয়তো মেজাজ এত সপ্তমে উঠত না। কিন্তু নেই। একখানা ফাটা ছবির কাছ নিয়ে নেড়ে নেড়ে বাতাস খেতে লাগলো হতভাগ্য বেচারা। ঝনঝনিয়ে ভেঙে পড়ল সেটা। লাভের মধ্যে কাঁচের টুকরোর বিভীষিকা ছড়িয়ে রইল চৌকির উপর। লক্ষ্মীছাড়া মেয়ে মানুষটা আসুক একবার, আগে এই কাজগুলোর ব্যবস্থা করি, তবে অন্য কাজ। রাখতে রাখতে হঠাৎ এক সময় চোখে জলই এসে যায় প্রবোধের। শুধু কি ওই পাজি মেয়ে মানুষটা? নিজের মা তার শত্রু নয়? গর্ভধারিণী মা, আরও 3টে ছেলেও তো রয়েছে তার, আর কাউকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে পারলেন না? এই হতভাগ্য পেবুই তার স্বপ্নে ঠাঁই পেতে গেল কেন? কোন অপরাধে? মা যদি ওই কিম্ভূত কিমাকার স্বপ্নটি দেখে না বসতেন, আজকে এই দুর্গতি ঘটত প্রবোধের। 15-20 দিন উপসী রাত কাটাতে কাটাতে তবেই না এমন মরিয়া হয়ে উঠেছে প্রবোধ। বিনিদ্র রজনীতে মা আসেন গায়ে হাত বুলিয়ে দিতে, পাখার বাতাস করতে, কাটা ঘায়ে নুনের ছিটে। সেই নুনের ছিটের জ্বালায় মার পায়ে মাথা খুঁড়ে বলতে ইচ্ছে হয়, মা তোমার স্নেহ সংবরণ করো মা, মরার ওপর খাড়ার ঘা বসিও না। তা সত্যি তো বলা যায় না, তাই সব আক্রোশ জমা হয়ে গিয়ে সেই ঘোমটাধারিণীর উপর। এদিকে তো ঘোমটার ভেতর থেকে খ্যামটা নাচ, শুধু স্বামীর বেলাতেই যত লজ্জা। সুবর্ণ যদি চালাকি চাতুরি খেলিয়ে একটু অগ্রণী হতো, এক আধবার কি সুযোগ জুটত না? তা নয়, মহারানী যেই ঘরে ঢুকলেন শব্দ করে খিল ঠুকলেন, ব্যাস হয়ে গেল রাত কাবার। প্রথম যখন শোনা গেল সুবর্ণ একলা শুতে চেয়েছে, বলেছে তার অত ভয় নেই, প্রবোধ আশায় কম্পিত হয়েছিল, আহ্লাদে পুলকিত হয়েছিল। বোঝা গেছে চালাকের ধাড়ি তো। খেয়াল হয়েছে ঘরে রাজু ফাজু থাকলে অসুবিধে, ধরা পড়ে যাবে চোরা অভিসার, তাই। হায় কপাল, সে আশা মরীচিকা মাত্র। বসে বসে মজা দেখছে,
স্বামীর ছটফটানির যন্ত্রণা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। নরকেও ঠাঁই হবে এই পাপিষ্ঠার? হবে না, নরকেও ঠাঁই জুটবে না ওর। রাগ বেড়েই চলে, কারণ তদুপরি পেটের মধ্যে অগ্নিদাহ। কোন কালে অফিসের ভাত খেয়ে বেরিয়েছে, কখন সে ভাত হজম হয়ে গেছে, তেষ্টায় ছাতি ফাটছে। এক ফোঁটা জলও পেটে পড়েনি। অফিসে থাকলে এতক্ষণে 4-6খানা হিঙের কচুরি, গোটা আষ্টেক আলুর দম, 8 পোটা বোঁদে সেটে গেলাস 2 জল খেয়ে নেওয়া হয়ে যেত। সে জায়গায় এই পেটের কলকবজাগুলো পর্যন্ত বাপান্ত করছে। আসবে না, আসবে না পাপিয়সী? বেরিয়েই পড়তে হবে এবার। সত্যিই তো, আর গুমখুন হতে পারে না প্রবোধ। অবস্থা যখন এমনি চরমে, তখন হঠাৎ মৃদুমন্দ হাসির আওয়াজ যেন দরজার ওদিকে চিকমিকিয়ে ওঠে। খি 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 কৌতুকের হাসি। তার মানে প্রবোধের অবস্থা অনুমান করে আমুদে হাসি হাসছে। প্রবোধকে দরজা খুলেই ওর গলাটা টিপে ধরবে, নাকি নিষ্ঠুরা পাশানি বলে 2 হাতে সাপটে ধরে? দরজায় টোকা পড়ল, যেটা আগে থেকে ঠিক ছিল। প্রবোধ খিল বন্ধ করে বসে থাকবে, সুবর্ণ এসে 3টি টোকা দেবে। কারণ দৈবত যদি অন্য কেউ এসে দৌড় ঠেলে, তার থেকে সাংকেতিক ব্যবস্থা করে রাখাই ভালো। টোকা পড়ল 1 বার, 2 বার, 3 বার। কোচার কাপড় তুলে মুখ মুছতে মুছতে দরজার খিলটা খুলে দিল প্রবোধ, আর সঙ্গে সঙ্গে চমকে ঠিকরে ফের চৌকির উপর গিয়ে পড়ল ভয়ঙ্কর একটা আ আ শব্দে। শব্দটা একেবারে ডুকরে উঠেই একেবারে পা খেয়ে দুন দাঁড়িয়ে নিচে নেমে গেল সিঁড়িতে, আরিস ছড়িয়ে। বিরাজের ওই রোগ, ভয় পেলেই আ করে চোখ কপালে তুলে কীর্তিকাণ্ড করে বসে। আর ভয়ও পায়ও ফি হাত। বিরাজকে ভয় দেখানো এবারের সকলের একটা পরিচিত খেলা। প্রাণ গেলেও বিরাজ অন্ধকারে দোতলার সিঁড়িটায় ওঠানামা করে না। হস করে কারোর ঘরের পিলসুচ থেকে পিদ্দিমটা তুলে নিয়ে এসে সিঁড়ি ওঠে নামে। এমনকি দিন দুপুরেও ভূতের ভয় বিরাজের। তা বিরাজকে নিয়ে বাড়ির সেই পরিচিত খেলাটাই কি খেলতে বসেছিল সুবর্ণ? বিরাজকে ভয় দেখিয়ে কৌতুক পেতেই কি তাকে ভুলিয়ে ভালিয়ে ছাতে তুলেছিল, নাকি রহস্য কৌতুকের লক্ষ্যস্থল অন্য, খেলার উল্লাস আরেকজনকে নিয়ে? তা কৌতুকপ্রিয় সুবর্ণর ভাবভঙ্গিতে কিছু বোঝা যায়নি। খুব নিরীহ গলায় চুপি চুপি বিরাজকে বলে রেখেছিল সে, মা বেরিয়ে গেলে চিলেকোঠায় গিয়ে বাঘবন্দি খেলবে ছোট ঠাকুরজি। বাঘবন্দি খেলাটা বিরাজেরই পরম প্রিয়, কারণ অক্ষর পরিচয়ের বালাই তার নেই। দুপুরের অবকাশকে সহনীয় করবার জন্য উপায় জানা নেই। উমা শশীর মতো ঘুম মারতেও ওস্তাদ নয় সে। তাই সুবর্ণ যখন দুপুরবেলা চুপি চুপি একখানি বই নিয়ে বসে, বিরাজ বাঘবন্দির জন্য পিড়াপিড়ি করে। না খেললে বই পড়ার কথা মাকে বলে দেব বলে শাসায়। সুবর্ণকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ঘুটি করি নিয়ে বসতে হয়। সে অনিচ্ছা বিরাজের চোখে ধরা পড়ে বই কি। কাজেই প্রস্তাবটা বিরাজের কাছে প্রায় অলৌকিকই লেগেছিল। তাছাড়া চিলেকোঠার ঘরে, যেখানে ভর দুপুরে গেলে গা ছমছম করে, মা চলে গেলে আর চিলেকোঠায় কেন? বিরাজ অবাক হয়। দোতলার ঘরেই তো। না, মুক্তকেশীর সামনে বউ মানুষের অমন সময় অপচ করা খেলা চলে না। বউ অবসর সময় সলতে পাকাবে, সুপুরি কাটবে, চাল ডালের কাকড় বাছবে, নিদেন পক্ষে কাঁথা সেলাই করবে, এটাই বিধি। কচি ছেলের মাদের ছাদ বা ঘুমের কিছুটা ছাড়পত্র থাকে, অন্যদের তো আদৌ থাকে না। ওইসব কাজ না করে বউ কড়িঘুটি চেলে খেলতে বসবে? মা লক্ষ্মী টিকবেন তাহলে? 4 হাত তুলে ধেই ধেই করে বেরিয়ে যাবেন না? মুক্তকেশীর অবশ্য গ্রাবুর আসরে বাধা বরাদ্দ আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, রোদ, বৃষ্টি, বজ্রপাত সব কিছু তুচ্ছ করে দ্বীপ্রাহরিক সেই তাসের আড্ডায় গিয়ে হাজির হন মুক্তকেশী। আবার সেখানে এক শ্যাকরা গিন্নির সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়ে যায় বলে এসে স্নানও করেন। কিন্তু মুক্তকেশীর সঙ্গে কার তুলনা? বাঘের সঙ্গে হরিণের তুলনা সাজে? সিংহের সঙ্গে খরগোশের? মুক্তকেশীর সামনে তাই খেলা চলে না। মেয়ের জন্যে মনটা যদি বা একটু দোলে, তবু বউ নষ্ট তো আর করতে পারেন না মেয়ের মায়ায় পড়ে। মেয়েকে অনেক খোসামত করেন নিজের সঙ্গে নিয়ে যেতে, কিন্তু যেতে চায় না বিরাজ। বলে,
গিন্নিদের কাছে তো সেই মুখে তালাচাবি দিয়ে বসে থাকা, কথা কইলেই বকবে। বকবো না তো কি, পরের ঘরে যেতে হবে না বলে চলে যান মুক্তকেশী, পেট কাপড়ে তাঁস জোড়াটি বেঁধে নিয়ে। চুপি চুপি শিখিয়ে দিয়ে যান, দুপুর ভোর যেন গালগপ্প করে মেজ বৌমার কাজ কামাই করিয়ে দিস নে। খেলার আকর্ষণ তাই পুরোদমেই আছে, কিন্তু মুক্তকেশীর অসাক্ষাতে চিলেকোঠায় কেন? সুবর্ণ বলে, আছে মজা, গেলেই দেখতে পাবে। বলোই না ছাই, কুলের আচার সরিয়ে জমা করে রেখে এসেছ বুঝি? হুম, তবে বলবো কেন? বলছি তো, গেলেই দেখতে পাবে। বলোই না বাবা, বললে মজা থাকবে না। বুঝেছি, ঝালমুড়ি মেখে রেখে এসেছ। সুবর্ণ কৌতুকে ফেটে বলে, ধরে নাও তাই। সুবর্ণর ওই কৌতুকে ফাটা মুখ দেখেও বিরাজও স্পন্দিত হয়, না জানি কি। অবশ্য সেই থেকে আরো অনেকবার প্রশ্ন করে করে অস্থির করেছে বিরাজ, কিন্তু একা একবার ছুটে গিয়ে দেখে আসবে সে সাহস হয়নি। অথচ শত সাধ্য সাধনাতেও সুবর্ণ মজা ফাঁস করেনি। নিজের সংসারের পাট যখন শেষ হলো, সুবর্ণ বলে, চলো এইবার মলজোড়াটা খুলে পা টিপে টিপে চলো। ওমা, কেন? বিরাজ ভয়ে আটকে ওঠে, মল খুলবো কেন? আছে মজা, আমিও খুলছি। আমার বাপু বড্ড ভয় ভয় করছে। ভয় আবার কি? বলো না, ভূত আমার পুত, শাকচুন্নি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছেন, ভয়টা আমার কি? অদ্ভুত কিছু একটা কৌতুকের আশায় অগত্যাই ওই মন্ত্রটা জপ করতে করতে সুবর্ণর সঙ্গে সঙ্গে ছাতে ওঠে বিরাজ। তারপর সুবর্ণ বলে, আস্তে দরজায় 3টে টোকা দে। ও বাবা, কেন? দে না, দেখবি স্বপ্নে যা ভাবিসনি তাই দেখতে পাবি। তুমি আমায় ভূতে খাওয়াতে চাও না কি বলো তো? সুবর্ণ এবার উদাস হয়। বেশ, শেষ ছন্দ যদি হয়ে থাকে, তোমার তো দিও না টোকা। এতদিন আমাকে দেখে শুনে এত অবিশ্বাস আমার ওপর। বিরাজ লজ্জিত হয়। স্বভাব দোষে আর শিক্ষার দোষে সব কথা মার কাছে লাগিয়ে দেওয়ার অভ্যাস থাকলেও মেজ বৌদি তার কাছে আকর্ষণীয়। মেজ বৌদির কাছে চুল বাঁধতে সুখ, মেজ বৌদির কাছে সাজতে সুখ, মেজ বৌদির সঙ্গে খেলতে গল্প করতে সুখ। মেজ বৌদির অভিমানে তাই নরম হয় সে। বলে, বেশ বাবা বেশ, বাঁচি বাঁচবো, মরি মরব। সুবর্ণ হেসে ওঠে খিখি করে। তারপর টোকা, তারপর খিল খোলার শব্দ। সঙ্গে সঙ্গে স্বপ্নের অতীত সেই দৃশ্য, যে মেজদা ভাত খেয়ে অফিস চলে গেছে, সেই মেজদা খিল খুলে দিল ছাতের দরজার। কিন্তু সত্যি কি মেজদা? ওই কি মেজদার মুখ? অমন ভয়ঙ্কর, অমন বিভৎস। বিরাজ তবে আ আ করতে করতে ছুটে পালিয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়বে না কেন? হ্যাঁ, প্রায় অজ্ঞান হয়েই পড়েছিল বিরাজ। আর এই কৌতুকের জন্যে তাই অনেক খেসারত দিতে হয়েছিল সুবর্ণকে। মুক্তকেশীর মেয়েকে অজ্ঞান করার অপরাধে, মুক্তকেশীর ছেলেকে লাঞ্ছনা করার অপরাধে। আবার শুধু মৌখিক তিরস্কারই নয়, দৈহিক শাস্তিও পেতে হয়েছিল লাঞ্ছিত অপমানিত স্বামীর কাছ থেকে। সুবর্ণর কৌতুক স্পৃহার অধ্যায়ে একটা বড় ছেদ পড়েছিল সেদিন থেকে। তবু স্বভাব যায় না বলে আবার একদিন নন্দাইকে নিয়ে রঙ্গ করতে গিয়ে, তা সে তো পড়ে, সুবর্ণদের দর্জি পাড়ায় নিজেদের বাড়িতে, যে বাড়িতে সিঁড়ির অভাবে ছাতে ওঠা যায় না, টাকার অভাবে সারা জীবন সিঁড়ি হলো না যার। কিন্তু শুধু কি টাকার অভাবে? প্রয়োজনবোধের অভাবেও কি নয়? সুবর্ণ ছাড়া আর কেউ ছাতে উঠতে না পাওয়াটা মস্ত একটা লোকসান ভাবিনি সে বাড়িতে। না, সুবর্ণলতার শ্বশুরবাড়ির আর কেউ ছাতে উঠবার সিঁড়িটার প্রয়োজন অনুভব করেনি। রান্নাঘরের নিচু ছাদটা তো রয়েছেই দোতলায়, তাছাড়া উঠোনটাও রয়েছে অত বড়। এতে আর গেরস্তের কাপড় শুকাতে দেওয়া, বিছানা রোদে দেওয়া, কি বাড়ি আচার আমসত্ত্ব জারক লেবুর চাহিদা মিটবে না? মিটছে, অনায়াসেই মিটছে। সিঁড়ি থাকলেই বা কে ওই 3 তলার মাথায় উঠতে যেত ওইসব বোঝার বয়ে? সুবর্ণলতার সবই খ্যাপামি। বলে কি না, আমি বইব, তোমরা সিঁড়ি করো,
দেখো, সারা সংসারের সমস্ত ভিজে কাপড়, কাঁথা, বিছানার বোঝা বয়ে নিয়ে যাব আমি। আচার, আমসত্ত্ব, বড়ি তাও তসর মোটকা পড়ে দিয়ে আসবো, নামিয়ে আনবো, কাউকে সিঁড়ি ভাঙতে হবে না। কিন্তু ওর এই ক্লেশ শিকারের প্রতিশ্রুতিতেও উৎসাহ হয়নি কেউ। খাওয়া নয়, পড়া নয়, কিনা ছাতে ওঠা, এর জন্য মানুষের খিদে তেষ্টার মতো ছটফটানি ধরেছে। এই ন্যাকামির মতোই লেগেছে ওদের কাছে। ন্যাকামি ছাড়া আবার কি? এক টুকরো বারান্দা, ছাতে উঠবার একটা সিঁড়ি, এ যে আবার মানুষের পরম চাওয়ার বস্তু হতে পারে, এ ওদের বুদ্ধির অগম্য। বরং সুবর্ণলতার স্বামীর তীক্ষ্ণ বুদ্ধির কাছে আসল তথ্যটা ধরা পড়েছিল। সুবর্ণলতার এই আকুলতার পেছনে যে কোন মনোভাব কাজ করছে তার বুঝতে বাকি থাকেনি প্রবোধের। ছাদে উঠে 5 বাড়ির জানালায় বারান্দায় উকি ঝুঁকি দেওয়ার সুবিধে, নিজেকে 8-10 জোড়া উকি ঝুঁকি মারা চোখের সামনে বিকশিত করার সুবিধে, আর বিশ্বাস কি যে ঢিল বেঁধে চিঠি চালাচালির সুবিধেটাও নয়। প্রবোধের তাই সিঁড়িতে প্রবল আপত্তি। সুবোধ বরং কখনো কখনো বলেছে, বোনাসের টাকাটা বেড়েছে, লাগিয়ে দিলে হয় সিঁড়িটা। প্রবোধের প্রতিবন্ধকতাতেই সে ইচ্ছে থেকে নিবৃত হয়েছে সুবোধ। বুদ্ধিমান ভাই যদি বলে, মাথা খারাপ, ওই টাকাটা সংসারের সত্যিকার দরকারি কাজে লাগানো যাবে, নির্বিরোধী দাদা কি সে কথার প্রতিবাদ করে? না, করতে পারে। আর সত্যি গেরস্তর সংসারে তো দরকারের অন্ত নেই। বিছানা, বালিশ, জুতো, জামা, র্যাপার, চাদর, এ সবে তো ঘাটতি আছেই সব সময়। মুক্তকেশীর তীর্থ খরচ বাবদও কিছু রাখা যায়। পাড়ার গিন্নিরা যখন দল বেঁধে তীর্থধর্ম করতে যান, মুক্তকেশী তাদের সঙ্গ না নিয়ে ছাড়েন না। তখন ছুটোছুটি করে টাকাটা জোগাড় করতে হিমশিম খেতে হয় ছেলেদের। হাতে থাকলে, এইসব দরকারি কাজ থাকতে টাকা ঢালতে হবে ইটের পাজায়। অতএব সুবর্ণলতার কম্পিত আশার কুড়ির উপর পাথর চাপা পড়ে। কিন্তু সুবর্ণলতার চাওয়ার সীমানা কি ওইটুকু মাত্র? এক টুকরো বারান্দা, ছাদে উঠবার একটা সিঁড়ি, ব্যাস, আর কিছু নয়। জীবন ভোর শুধু ওইটুকুই চেয়েছে সুবর্ণলতা? না, তা নয়। বেহায় সুবর্ণ আরও অনেক কিছু চেয়েছে, পায়নি, তবু চেয়েছে। চাওয়ার জন্যে লাঞ্ছিত হয়েছে, উৎপীড়িত হয়েছে, হাস্যাস্পদ হয়েছে, তবু তার চাওয়ার পরিধি বেড়েই উঠেছে। সুবর্ণলতা ভব্যতা চেয়েছে, সভ্যতা চেয়েছে, মানুষের মতো হয়ে বাঁচতে চেয়েছে। সুবর্ণলতা বাইরের পৃথিবীর সঙ্গে নারীর যোগ রাখতে চেয়েছে, দেশের কথা ভাবতে চেয়েছে, দেশের পরাধীনতার অবসান চেয়েছে। সুবর্ণলতাকে তবে পাগল বলবে না কেন তার স্বামী, শাশুড়ি, ভাসুর, দাওর? ওরা বলেছে, বাবার জন্মে শুনিনি এমন কথা। বলেছে, সেই যে বলে সুখে থাকতে ভূতের কিল খাওয়া, মেজ বউয়ের হচ্ছে তাই। রাত দিন অকারণ অসন্তোষ, রাত দিন অকারণ আক্ষেপ। ওরা সুবর্ণলতার ওই চাহিদাটাকে অকারণ অসন্তোষ ছাড়া আর কোনো আখ্যা দেয়নি। ওদের বোধের জগৎটা ওদের তৈরি বাড়িঘরের মতো। কোথাও এমন একটা ভেন্টিলেটর নেই যেখান দিয়ে চলমান বাতাসের এক কণা ঢুকে পড়তে পারে। দর্জিপাড়ার এই গলিটার বাইরে আর কোনো জগৎ আছে, এ ওরা শুধু জানে না, তা নয়, মানতেও রাজি নয়। ঘর বানাবার সময় আওয়াজি মানে ভেন্টিলেটর না রাখার যুক্তিটাই ওদের মনোভাব। কোনো দরকার নেই, অনর্থক দেওয়ালটায় ফুটো রাখা, পাখিতে বাসা বানাবে আর জঞ্জাল জড়ো হবে, এই তো লাভ। অনর্থক পাখির বাসায় জঞ্জাল জড়ো করতে চায়নি ওরা, তাতে শুধু লোকসানই দেখেছে। ওদের বোধের ঘরেও ভেন্টিলেটরের অভাব, কিন্তু সুবর্ণলতা কেন বহির্জগতে বহমান বাতাসের স্পর্শ চায়? এ বাড়ির বউ হয়েও তার সমস্ত সত্তা কেন মুক্তির আকাঙ্ক্ষায় ছটফট করে? তার পরিবেশ কেন অহরহ ডাকে পীড়া দেয়, আঘাত হানে? তা এন প্রশ্নে উত্তর একদা সুবর্ণলতার বিধাতাও চেয়ে পাননি। যেদিন আসন্ন সন্ধ্যার মুখে সুবর্ণলতার শেষ চিহ্নটুকু পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেল, চিতার আগুনের লাল আভায় আকাশের লাল আভায় মিশল, ধোঁয়া আর আগুনের লুকোচুরির মাঝখান থেকে সুবর্ণলতা পরলোকে পৌঁছে গেলেন। সেদিন যখন চিত্রগুপ্তের অফিসে নতুন কেউ এসে পড়ায় ঘণ্টিটা বেজে উঠল, বিধাতা পুরুষ গলা ঝাড়া দিয়ে বললেন, কে এলো হে চিত্রগুপ্ত? চিত্রগুপ্ত গলা ঝাড়া দিয়ে বলে উঠলেন, আগে হুজুর,
সুবর্ণলতা। সুবর্ণলতা? কোন সুবর্ণলতা? কাদের ঘরের? আগে হুজুর বামুনদের, যে মেয়েটা সেই 15 বছর বয়স থেকে মরণ কামনা করতে করতে এই 50 বছরে সত্যি মূল। বিধাতা পুরুষ বললেন, তাই নাকি? তার জীবনভর মরণ কামনা কেন? খুব দুঃখী ছিল বুঝি? চিত্রগুপ্ত এ প্রশ্নে পকেট থেকে দূরবীক্ষণ যন্ত্র বার করে চোখে লাগিয়ে কিছুক্ষণ মর্তধামের দিকে সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে দ্বিধাযুক্ত স্বরে উত্তর দিলেন, তা তো ঠিক মনে হচ্ছে না, বরং 16 আনা সুখের অবস্থায় তো দেখছি। তবে? চিত্রগুপ্ত মাথা চুলকে বললেন, আগে সেই হিসেব দেখতে হলে তো সময় লাগবে। এসব গোলমেলে লোকেদের ডিপার্টমেন্ট আলাদা। বিধাতা পুরুষের কেরানি কবে আবিষ্কার করতে পেরেছিল সুবর্ণলতার উল্টোপাল্টা প্রকৃতির কারণ রহস্য? কবে সে বিবরণ পেশ করেছিল মনিবের দরবারে? কে জানে সে কথা? হয়তো করেইনি, হয়তো বিধাতা পুরুষও আর সেই নিয়ে মাথা ঘামাননি। মুহূর্তে মুহূর্তে কৃত কোটি কোটি বার ঘণ্টি পড়ছে, কত হাজার কোটি লোক আসছে। বামুনদের সুবর্ণলতাকে কে মনে করে বসে থেকেছে? প্রশ্নটা তাই নিরুত্তর থেকে গেছে। শুধু সুবর্ণলতা যতদিন বেঁচে থেকেছে অহরহ তাকে ঘিরে এ প্রশ্ন আছড়ে আছড়ে পড়েছে। সংসার শুদ্ধ সবাই খাচ্ছে, ঘুমোচ্ছে, হাসছে, খেলছে, ছেলে ঠ্যাঙাচ্ছে, ছেলে আদর করছে, গুরুজনকে মান্য করছে, গুরুজন রাগ করলে চোর হয়ে থাকছে, নিয়মের ব্যতিক্রম নেই। শুধু মেজ বউই রাত দিন হয়ে ঠিকরে বেড়াচ্ছে, নয় দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, নয়তো এমন একটা কিছু কাণ্ড করে বসছে যা দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছে লোকে। কি করবে লোকে এ বউকে নিয়ে? গুরু লঘু জ্ঞানের বালাই নেই, কিছুতে সন্তোষ নেই। কেন? কেন? কি তুমি এমন রাজকন্যে যে কিছুতে মন ওঠে না? আর কথাই বা এত কটকটে কেন শুনি? প্রথম ছেলেপুলে হচ্ছে, লজ্জায় মাথা হেট করে বসে থাকবি তা নয়, আতুর ঘরে ঢোকা মুখে বলে কি না, এত সব ময়লা ময়লা কাপড় বিছানা দিচ্ছেন, ও থেকে অসুখ করে না বুঝি? উমাশু সেই ছেঁড়া কাঁথা কাপড়গুলো নামিয়ে এনে ধপ করে ফেলেই নাকটায় আঁচল দিয়েছিল, ওর থেকে লাফিয়ে ওঠা ধুলোর থেকে আত্মরক্ষা করতে। জায়ের কথা শুনে চমকে আঁচল ছেড়ে শঙ্কিত দৃষ্টি মেলে শাশুড়ির দিকে তাকালো। হে ভগবান, যেন শুনতে না পেয়ে থাকেন। কিন্তু ভগবান উমাশশীর প্রার্থনা কানে নেবার আগেই মুক্তকেশীর কানে পৌঁছে গেছে তার বধূমাতার বাণী। মুক্তকেশী তখন ছেলের নাড়ি কাটবার জন্য চেঁচাড়ি গুছিয়ে রাখছিলেন। প্রসব বেদনার বাড়াবাড়িটা হবার আগেই সব কিছু গুছিয়ে রাখেন সুগৃহিণী মুক্তকেশী। অবশ্যই ইতিপূর্বে বউয়ের আতুর তুলতে তাকে হয়নি। বড় বৌমার মা গরিব দুঃখী বিধবা মানুষ হলেও প্রথম দ্বিতীয় দুবারই মেয়েকে কাছে নিয়ে গেছেন। মুক্তকেশী যা করেছেন নিজের মেয়েদের, তবে আসলে পোক্ত হয়েছেন যা ননদ ভাসুরজি দেওয়ারঝিদের ওপর হাত পাকিয়ে। একান্নবর্তী সংসার ছিল তো আগে। তাছাড়া হাড়ি ভিন্ন হলেও আপদে বিপদে সবাই সবাইয়ের করেছে। মুক্তকেশী বেশি করিতকর্মা বলে বেশি করেছেন, কিন্তু মুক্তকেশী কি এতখানি বয়সে এমন দুঃসাহসিক স্পর্ধার কথা শুনেছেন কখনো? না, জীবনে শোনেননি। প্রসব বেদনায় ছটফট করতে করতে যে কোনো বৌঝি এতটা অধ্যত প্রকাশ করতে পারে, এ মুক্তকেশীর ধারণার বাইরে, জ্ঞানের বাইরে, স্বপ্নের বাইরে। হাতের চেঁচাড়ির শুয়ো হাতে ফুটিয়ে থ হয়ে গিয়ে বলে ওঠেন মুক্তকেশী, কি বললে মেজ বৌমা? মেজ বৌমা প্রায় গোল হয়ে শুয়ে উ আ করছিল, তবু ওর মধ্যেই বলে উঠল, শুনতে তো পেলেন, ওই ধুলো ভর্তি ময়লা পুরনো বিছানা কাঁথায় অসুখ করবে সেই কথা বলছি। মুক্তকেশী রান্নাঘরের বড় উনুনটার মতো গনগনিয়ে বলে ওঠেন, আমার এই কপালটা দেয়ালে ঠুকে ফাটাতে ইচ্ছে করছে মেজ বৌমা, নইলে কোনোদিন নিজের আগুনে নিজেই ফেটে পড়ব। হ্যাঁ, বললে কি তুমি? বললে কি পুরনো বিছানায় রোগ জন্মাবে তোমার? আতুর ঘরে নতুন বিছানা বালিশ দিতে হবে রাজকন্যাকে? গালে মুখে চড়াবো নাকি আমি? ভূভারতে যে কথা কেউ না শুনেছে সেই সব কথা আমায় শুনতে হচ্ছে পদে পদে। তবে কি করতে হবে তাহলে? নবাব নন্দিনীর জন্য সাটিনের বিছানার বায়না পাঠাতে হবে? তবে একটু ধৈর্য ধরে থাকো বাছা, এক্ষুনি ঘরের ডাক বাইরে আর বাইরের ডাক ঘরে,
করে বাড়ির তোলপাড় করো না। পেটের পো পেটে রেখে বসে থাকো। আমার ভেড়াকান্ত ছেলে আসুক অফিস থেকে, বলি তাকে বিছানার কাহিনী। সুবর্ণর তখন ছটফটানি শুরু হয়ে গেছে, তবু সুবর্ণ জবাব দিতে ছাড়ে না। মূর্খ সুবর্ণ, অবোধ সুবর্ণ, সংসার জ্ঞানহীনা সুবর্ণ। বলে, যাগে বাবা থাক, আমার তো মরণ হলেই মঙ্গল। মুক্তকেশী সহসা নিজের গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিয়ে বলে ওঠেন, তোমার মরণ হলেই মঙ্গল? হ্যাঁ ও রাজু, মাথায় জল দে। রাজু অবশ্য জল আনলো না। মুক্তকেশী বিনা জলেই চাঙ্গা হয়ে আবার বলেন, তাহলে এও বলি মেজ বৌমা, এমন চ্যাটাং চ্যাটাং কথা বলতে তোমার মায়া হয় না? এ কি আমার করবার কথা? প্রথম পোয়াতি শ্বশুর ঘরে আতর পেতেছে, শুনেছ কখনো? না দেখেছ কখনো? বলে মাই না হয় তোমার কুলের ধ্বজা, বাপ মিনসে তো আছে, বাপ আছে, ভাই ভাজ আছে, কাছের মানুষ একটা পিসি রয়েছে, নিয়ে যেতে পারলো না? নতুন সাটিন মখমলের বিছানায় শুয়ে আতর তুলতো বাপ। আর উত্তর প্রত্যুত্তরের ক্ষমতা ছিল না সুবর্ণলতার, তবু শেষ একটা কথা বলে নেয়, বাবা যখন নিয়ে যেতে চেয়েছিলেন তখন তো কই পাঠাননি, এখন দোষ দিচ্ছেন কেন? সুবর্ণ যন্ত্রণায় ছটফট করছে। মুক্তকেশীও হাড়ি ধাই গঙ্গামুনির আগমন আশায় ছটফট করছেন। তথাচ এই বাকযুদ্ধ। মুক্তকেশী অবাক গলায় যেন আর্তনাদ করে ওঠেন। বাবা নিয়ে যেতে চেয়েছিল? বলি কখন আবার নিয়ে যেতে চেয়েছিল মেজ বৌমা? স্বপ্নে দেখেছ না স্বপ্ন দেখাচ্ছ? স্বপ্ন দেখব কেন মা? ইচ্ছে করলেই মনে পড়াতে পারবেন। বিয়ের পর নিয়ে যাবার কথা বলেননি বাবা? আপনারাই বলেছিলেন কুসঙ্গে পাঠাবো না। বলেছি, বলবই তো, 100 বার বলবো। মুক্তকেশী বলেন, নিত্যি যদি ওই হতচ্ছাড়া বাপের ঘরে যাওয়া আসা করতে, তুমি কি আর এতদিন ঘরে থাকতে মা? কবে জুতো মোজা পায়ে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে? খবরের কাগজ পড়া মেয়ে মানুষ তুমি, সোজা কথা। বাবারে, গেলাম গো। সুবর্ণ কাতরে উঠে বলে, মায়া মমতা কি আপনাদের প্রাণে একেবারে দেননি ভগবান? মরে যাচ্ছে মানুষটা, তবু বাক্য যন্ত্রণা। প্রস্তর প্রতিমা উমা শশী হা করে চেয়েছিল তার ছোট জয়ের দিকে। কি ও, মেয়ে না ডাকাত? এত বড় দুঃসাহস কোথায় পেল? উমা শশীর যে দেখে শুনেই বুক কাঁপে, পেটের ভিতর হাত পা সেধিয়ে যায়। সুবর্ণ শেষ কথায় হঠাৎ উমা শশীর সমস্ত স্নায়ুগুলো যেন একযোগে ছুটি চেয়ে বসল। উমা শশী মুখে আঁচল চাপা দিয়ে হু হু করে কেঁদে উঠল। কেন তা সে নিজেই জানে না। এই আদিক্ষেতায় মুক্তকেশী কি বলতেন কে জানে, কিন্তু বিপদ মুক্ত করল একটি সানানো ধারালো গলা। এ গলা হারিবউ গঙ্গামণির। সুবর্ণর যন্ত্রণা শুরু হতেই খুদু গিয়েছিল তাকে ডাকতে। বড় বউয়ের কান্না শুনতে পেয়ে দালান থেকেই চিৎকার করে উঠেছে গঙ্গা। খিল হয়ে গেল নাকি? কান্নাকাটি পড়ে গেল যে। বেয়ারা আসপদ্দাবাজ বউটাকে যতই গালমন্দ করুন, তার জন্য উদ্বিগ্ন হচ্ছিলেন বৈকি মুক্তকেশী। বিপদকাল বলে কথা। গঙ্গামণির গলার আওয়াজে মুক্তকেশী যেন হাতে চাঁদ পান, আর মুহূর্তে ভোল বদলে যায় তার। অভিমানের গলায় বলে ওঠেন, এতক্ষণে এলি গঙ্গা? বউ ওদিকে এখন তখন। গঙ্গা খড়খড়িয়ে ওঠে, তা কি করবো বাবু, তোমার নাতি হচ্ছে বলে তো আর এই গঙ্গামণি মরতে পারে না। পান সাজবো, দোক্তা পাতা গুঁড়োবো, পান দোক্তা গুলের কৌটো আঁচলে বাঁধবো, দৌড়ে তালাচাবি নাগাবো, তবে তো আসবো। মুক্তকেশী আরো অভিমানী গলায় বলেন, এখানে কি তুই পান দোক্তা পেতিস না গঙ্গা? হ্যাঁ। এদের কাছে মুক্তকেশী নম্র নত, কারণ এদের নইলে অচল। এ বিপদের দিন তো আসবেই সংসারে, বছর বছরই আসবে। গঙ্গার হাত যশের নাম ডাক আছে, তাই গঙ্গার দস্তুর মতো অহংকারও আছে, রীতিমতো অহংকার আছে। এতটুকু এদিক ওদিক হলেই খড়খড় 5 কথা শুনিয়ে দেবে। তেমন রাগ হলে প্রসূতিকে ফেলে চলে যাবে, নয়তো ইচ্ছে করে অবস্থা খারাপ করে দেবে। তাই তোয়াজ করতেই হয়। তাই গদগদ গলায় বলতে হয়, কুড়ি পান খাবি, খা না। খাবো, 5 কুড়ি পান খাবো। আগে তোমার নাতিকে পৃথিবীর মাটি দেখাই। কই গো বড় বৌমা, 1 খুঁড়ি গরম জল দাও দেখি। হ্যাঁ গা, তুমি কাঁদছো কেন? শাউরির গাল খেয়েছো বুঝি? তা খেতে পারো, যা দজ্জাল শাউরি। নাতি হলে ঘোড়া বার করতে হবে, বুঝলে গিন্নি? ওর কমে ছাড়বো না।
গঙ্গামণির এমনই চোটপাট কথা মুক্তকেশীর গা সহা, তাই মুক্তকেশী চটে ওঠেন না। চেষ্টা করে হেসে বলেন, আচ্ছা নাতি আনতো আগে, হবে তো একটা মেয়ের ঢিপি, বুঝতেই পারছি। মেয়ে হলেও গামলা, মেজো খোকার এই প্রথম, তা মনে রেখো। গঙ্গামণি অতপর তার নিকষ কৃষ্ণ বিপুল দেহখানি নিয়ে আসরে ওঠে। গরম দুধ দাও দেখি, একটু গরম দুধ দাও, জোর আসবে দেহে। ন্যাকড়াকানির পোটলা কই গো, বালিশ আছে? চেঁচারি মজুদ রাখো হাতের কাছে। বলি মেজো বৌমা, আমার হাত পা ছেড়ে দিয়ে নীলবর্ণ হয়ে আছো যে? বুকে বল আনো, পেরানে সাহস আনো, কষ্ট নইলে কি আর কেষ্ট মেলে? কষ্ট নইলে কেষ্ট মেলে না, অতএব কেষ্ট চাইতে হলে কষ্ট করতেই হবে। কিন্তু শুধু যদি কষ্টই ওঠে ভাগ্যে, কেষ্টটি না মেলে। মুখপাত প্রথম সন্তান, হলো কি না মাটির ঢিপি এক মেয়ে, ছি ছি। মুক্তকেশী ক্রুদ্ধ গলায় বলে ওঠেন, জানতুম গামলা পাবি না কচু পাবি। চলেছিল জমে মানুষের টানাটানির পালা। দীর্ঘ সময় এই কষ্ট, হয়রানি, উদ্বেগ, উৎকণ্ঠা, তার ফলাফল কিনা একটা মেয়ে। শাক বাজাবে না জেনেই বোধ করি চিলের মতো চেঁচানির সাহায্যে পৃথিবীতে নিজের আগমন বার্তা নিজেই ঘোষণা করছে। গঙ্গামণিও যেন অপ্রতিভ হয়। নাতির ছলনা দেখিয়ে অনেক কথা বলে নিয়েছে, সত্যিই নাতিটি হলে মুখ থাকত। এই তো মুক্তকেশী বলে উঠলেন, তুমি আর সঙ্গের মতো শাক হাতে নিয়ে দাঁড়িয়ে থেকো না বড় বৌমা, তুলে রেখে দাও গে। চেঁচানির শব্দ শুনেই বুঝেছি আসছেন একখানি নিধি। সুবর্ণ এত কথা শুনতে পায় না। সুবর্ণ যেন চৈতন্য আর অচৈতন্যের মধ্যবর্তী একটা অবস্থায় নিমজ্জিত। সুবর্ণ যেন দেখতে পাচ্ছে সুবর্ণর মা এসেছে মাথার কাছে, বলছে, ছেলে মেয়ে দুই সমান সুবর্ণ, হেলা করিস না। সুবর্ণ হাত বাড়িয়ে মাকে ধরতে যায়, পারে না। হাত তুলতে পারল না বলে না, মা হারিয়ে গেল বলে। হারিয়ে গেল। সুবর্ণ আর তার মায়ের সেই দীর্ঘ ছাদের উজ্জ্বল মূর্তিটা দেখতে পেল না। শুধু সুবর্ণর সমস্ত প্রাণটা হাহাকার করতে থাকে। সুবর্ণ কি স্বপ্ন দেখছিল, নাকি সুবর্ণর অসহায় বাসনাটুকু কল্পনায় মায়ের মূর্তিখানি গড়ে সুবর্ণকে ছলনা করতে এলো? কিন্তু মাকে কি সুবর্ণ এত বেশি মনে করে? মার উপর একটা রুদ্ধ অভিমান যেন সেই স্মৃতির দরজা বন্ধ করে রেখেছে। সুবর্ণর যে এদের সংসার ছাড়াও একটা অতীত ছিল, ভুলে থাকতে চেয়েছে সে কথা। আজ তবে এই পর্যন্তই। পড়ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ 3য় পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।